আসামিকে থানায় হাতে তুলে খাইয়ে দেওয়ার ভিডিও ভাইরাল, চকরিয়ায় ওসিকে প্রত্যাহারের নির্দেশ। বাংলাদেশের মানুষই হবে নাগরিক পার্টির কেন্দ্রবিন্দু, বাস রিকুইজিশনের ঘটনায় টিআইবির উদ্বেগ। চলতি মাসেই নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি, গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করতে ষড়যন্ত্রের অভিযোগ। কাল থেকে শুরু পবিত্র রমজান, নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, লেবুর হালি 120 টাকা। দেশের বিভিন্ন স্থানে ডাকাতি, নিহত 2। ঢাকায় অল আউট অ্যাকশনে পুলিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 টিভি চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও থাকছে: ট্রাম্প জেলেনস্কি বৈঠকে বাকবিতণ্ডা, হয়নি চুক্তি, বিশ্ব নেতাদের সমালোচনা। কক্সবাজারের চকরিয়া থানার বিতর্কিত ওসি মঞ্জুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহারের পরপরই একজন অপরাধীকে মুখে খাবার তুলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ছড়িয়ে পড়া সেই ভিডিও কোন সময়ের তা জানা যায়নি। এর আগে 24 ঘন্টার মধ্যে ওই ওসিকে প্রত্যাহারের মৌখিক নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। থানায় বসিয়ে অপরাধীকে মুখে খাবার তুলে দেওয়ার এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত 15 ফেব্রুয়ারি চট্টগ্রামের চকবাজার তেলিপট্রি এলাকা থেকে কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবী হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে 18টি মামলা রয়েছে। এদিকে বিতর্কিত ভূমিকার কারণে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি। আজকে উইথড্র করো, আর কোনো কিছু না, আজকে উইথড্র করো, বুঝতে পারছো? এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজারে অপহরণের প্রবণতা বেড়েছে। এছাড়া সংবাদ পরিবেশনের সময় সাংবাদিকদের আরও সতর্ক হওয়ারও আহ্বান জানান তিনি। যে আপনারা সত্যি খবর প্রকাশ করেন। গতকাল একটা প্রথম আলোতে আপনারা দেখছেন, একটা সংবাদ দেখছেন না, একজন মহিলা কিন্তু সে ধর্ষিত হয় না, কিন্তু তার সম্বন্ধে আমাকে এক মিডিয়া প্রচার করে দিছে। প্রচার করার পর উনি ওখানে সামাজিক তার যে একটা ওখানে কিন্তু সেই সমস্যায় পড়ে গেছে। চকরিয়া থানার বিতর্কিত ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং হত্যা মামলারও অভিযোগ রয়েছে। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিরাপদ করতে সচেষ্ট সরকার। সীমান্ত সুরক্ষায় গঠিত উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য চোরাচালান রোধ সহ সীমান্তবর্তী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বিজিবি। এদিকে সীমান্তে হত্যা শূন্যে নামানোই অন্যতম লক্ষ্য বলে জানালেন বিজিবি মহাপরিচালক দীপু শিকদারের রিপোর্ট। উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবির পতাকা উত্তোলন অনুষ্ঠান। একই সাথে পতাকা উত্তোলন হয় ঢাকার স্টেশন সদর দপ্তর ও গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং গাজীপুর ডগ স্কোয়াড K9 ইউনিটের। কক্সবাজার ব্যাটালিয়ন 64 বিজিবির প্রশিক্ষণ মাঠে পতাকা উত্তোলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পতাকা উত্তোলন শেষে উখিয়া ব্যাটালিয়ন, গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং বিজিবি ডগ স্কোয়াড K9 ইউনিটের প্যারেড প্রদর্শন করেন তিনি। অনুষ্ঠানে সীমান্ত রক্ষায় নবগঠিত ব্যাটালিয়ন সহ বিজিবির প্রতিটি সদস্যকে দৃঢ় প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক। সীমান্ত হত্যা শূন্যে নামানোই বিজিবির অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে, তো তাদের প্রতি যত আমরা
সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। এদিকে সীমান্ত হত্যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিশ্ছিদ্র নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবে সরকার। টোটাল আজকে প্রায় 4টা ইউনিট বিজিবির সাথে যোগ হলো। এতে বিজিবির সক্ষমতা কিছুটা বৃদ্ধি পেল, কিন্তু বিজিবির সক্ষমতা আরও বাড়ানো হবে। আমরা এটা চেষ্টা করতেছি, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের বর্ডার গার্ডের স্ট্রেংথ আরও বাড়ানো দরকার। মিয়ানমারের পরিস্থিতি নজরদারিতে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক। দীপু শিকদার, 21 টেলিভিশন, কক্সবাজার। দেশের রাজনীতিতে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। রাজনীতিতে নতুনত্ব আনার প্রত্যাশা জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের। সাধারণ মানুষকে কেন্দ্রবিন্দুতে রেখে রাজনীতির ময়দানে এগিয়ে যেতে চায় নতুন রাজনৈতিক দল এনসিপি। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। দেশের রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু করেছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক ধারাকে পেছনে ফেলে নতুনভাবে রাজনীতি করতে চায় এনসিপি, যে রাজনীতির কেন্দ্রে থাকবে বাংলাদেশের জনগণ। জনগণকে কেন্দ্রে রেখে বাকি সবকিছুর সংস্কার করে রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চান বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। বাংলাদেশের জনগণের জন্য যেই নীতি নির্ধারণী ব্যাপারগুলো ঘটবে, সেক্ষেত্রে আমরা বাংলাদেশের মানুষ হবে আমাদের সবকিছুর কেন্দ্রবিন্দু। আমাদের কৃষি, আমাদের শিল্প, আমাদের সেবা খাত, আমাদের প্রতিটা, আমাদের যে শিক্ষা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, এগুলো হবে মানুষ কেন্দ্রিক। নতুন এই দলের পররাষ্ট্রনীতি কেমন হবে এমন প্রশ্নের উত্তরে নেতারা বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশপন্থী, অন্য দেশের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা মনে করি বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে স্বাধীন এবং মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতে। এছাড়া ঢাকার বাইরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে যারা আছেন তাদের পাশাপাশি সাধারণ মানুষও জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন। নাগরিক কমিটির অজস্র প্রায় 400-র অধিক কমিটি রয়েছে, বৈষম্য বিরোধী কমিটি রয়েছে। তো এখান থেকে যারা রাজনৈতিকভাবে আগ্রহী, যারা রাজনীতিটা করতে চায়, তাদের নিয়ে আমরা কমিটিগুলো দিব এবং সেটি একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে হবে। সব নিয়মকানুন মেনেই শিগগিরই নিবন্ধন করবে জাতীয় নাগরিক পার্টি। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে নেতাকর্মীদের ঢাকায় আসার জন্য পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে 5টি বাস রিকুইজিশন দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। তবে ওই ঘটনায় সরকারের কোনো ভূমিকা নেই বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে দলীয় অনুষ্ঠানে যাতায়াতের জন্য পরিবহন রিকুইজিশনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ফিরোজ হোসেনের রিপোর্ট। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ ঘটে শুক্রবার। অনুষ্ঠানে যোগ দিতে নেতাকর্মীদের ঢাকায় আসার জন্য পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে 5টি বাস রিকুইজিশন করে দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। এমন আলোচনার বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, পিরোজপুরের জেলা প্রশাসক জানিয়েছেন তারা 5টি বাস রিকুইজিশন করতে সাহায্য করেছেন। তবে এই বাসগুলোর পেট্রোল খরচ, যাতায়াত খরচ সহ কোনো খরচই ডিসি অফিস থেকে দেয়া হয়নি। আমি এখানে দ্যাটপয়েন্টে বলবো যে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই। ডিসি মহোদয়ের কাছে একটা চিঠিও দিয়েছেন এবং সাথে যেটা হয়েছে যে তারা যারা আহত হয়েছিলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এবং যারা 2টা নিহতদের পরিবার তারা সবাই এসে তাদের কাছে রিকোয়েস্টটা করেছিলেন। এদিকে বাস রিকুইজিশনের ঘটনায় উদ্বেগ জানিয়ে টিআইবি বলছে, এনসিপির জন্মলগ্নেই এমন ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক
ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে গঠিত নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশা অনেক। দলটিকে বাস রিকুইজিশনের এই নজির ও তার নেতিবাচক প্রভাবকে রেড অ্যালার্ট হিসেবে গ্রহণ করার পাশাপাশি ভবিষ্যতে এ জাতীয় আত্মঘাতী কর্মকাণ্ড ও আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন, ঢাকা। সংস্কারের অজুহাতে কিংবা অন্য কোনো বাহানায় এ মাসের মধ্যে সরকার নির্বাচনী রোডম্যাপ না দিলে দেশের রাজনৈতিক শক্তিগুলো তাদের সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ার করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ছাত্রদের নতুন দলকে স্বাগত জানান তিনি, তবে গণপরিষদ ও স্থানীয় নির্বাচন এবং দ্বিতীয় স্বাধীনতার দাবিকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। মাহিলা ইসলামের রিপোর্ট। গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আলোচনা সভা ও নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। দেশের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ত্যাগ তিতিক্ষার নানা দিক তুলে ধরেন নেতারা। গণতন্ত্র সংকটে পড়েছে, নিমজ্জিত হচ্ছে, তখন আবার তিনি গণতন্ত্রের মশাল জ্বালিয়ে বহুদলীয় গণতন্ত্রের বিজয় করেছিলেন। আলোচনা সভায় নতুন দলকে স্বাগত জানানোর পাশাপাশি তাদের বিভিন্ন দাবির বিষয়ে প্রশ্ন তুলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বোঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। চলতি মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে রাজনৈতিক শক্তিগুলো পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে তাদেরকে গণতন্ত্রের সপক্ষে থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। দেশে বিরাজমান যে সমস্যাগুলো আবার শেখ হাসিনা শুরু করার অপপ্রচেষ্টা চালাচ্ছে তার উত্তরণে দরকার নির্বাচন। সরকারের দৃষ্টি আকর্ষণ করব, বাস্তবোচিত দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া। বাংলাদেশ প্রশ্নে কোনো দেশের সাথে আপোষ নয় বলে হুঁশিয়ারি দেন তারা। ঘরের মধ্যে মানুষ মারা যাচ্ছে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। কাল থেকে শুরু পবিত্র মাহে রমজান। আজ মসজিদে এশার নামাজের পর মুসল্লিরা আদায় করেন তারাবির নামাজ। 27 মার্চ পবিত্র শবে কদর। এদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোগ বিলাস, হিংসা বিদ্বেষ পরিহার করে দেশবাসীকে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মানিক শিকদারের রিপোর্ট। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রোববার থেকে রমজান শুরু। ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির বৈঠকের পর চাঁদ দেখার খবর নিশ্চিত করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এমত অবস্থায় আগামী 17 ফাল্গুন 1431 বঙ্গাব্দ 2 মার্চ 2025 খ্রিস্টাব্দ রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। রমজানে ধর্মীয় ভাব গাম্ভীর্য, পবিত্রতা, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। জরুরি পণ্যের উপর শুল্ক সরকার প্রত্যাহার করে নিয়েছে এবং আমদানিও বৃদ্ধি করে ফেলেছে। ইতিমধ্যে আমাদের বাণিজ্য মন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী 1 সপ্তাহের ভিতরে সয়াবিন সহ রমজান রিলেটেড যে সমস্ত আইটেমগুলো আছে এগুলোর দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। আল্লাহর পক্ষ থেকে অসীম রহমত, বরকত নিয়ে আসে পবিত্র রমজান। সিয়াম সাধনার মাস মাহে রমজানে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগীতে শামিল হন। তারাবির নামাজ আদায়ে মুসল্লিরা ছুটে আসেন মসজিদে। দাদা বাবারা এই মসজিদে তারাবি পড়তেন। আজকেও আমি আমার সন্তানকে নিয়ে আসছি। পবিত্র রমজানের যে পবিত্রতা, এটা যেন আমরা সবসময় যেন বজায় রাখা। রোজা কেবল না খেয়ে থাকা নয়,
আত্মসংযম ও তাকওয়ার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে তুলতে হয় বলে জানান এই ইসলামী চিন্তাবিদ। কেন আমরা না খেয়ে থাকছি সারাটা দিন, এটা আমরা কেন ফিল করি না? আল্লাহ তাআলা তো এমনি এমনি আমাদেরকে কষ্ট দিচ্ছেন না, অন্যের কষ্টটা যেন অনুভব করি। গরিব দুঃখী না খেয়ে থাকে দিনের পর দিন, আপনি অট্টালিকায় থাকেন, আপনি পেট ভরে খাচ্ছেন, আপনি তার কষ্টটা অনুভব করছেন না, এটা হবে না। ইসলামে আমাদেরকে এটা বিধান দেওয়া হয়েছে যাতে করে আমরা অন্যের কষ্টটা অনুভব করি। আল্লাহ খুশি, আমি মাপ পাবো, রহমত পাবো, সব কিছু পেয়ে যাব। অতএব রোজাদারের জন্য এই যে বিশাল ফজিলাত, সেটা অর্জন করতে পারবো আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের শিখানো পদ্ধতিতে সঠিকভাবে রোজা রাখতে পারি। এদিকে মাহে রমজানে দেশের মানুষের শান্তি কামনা করে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সিয়াম পালনের পাশাপাশি ইবাদত বন্দেগী ও রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান তিনি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। পবিত্র রমজান সামনে রেখে সপ্তাহের ব্যবধানে ভালো মানের লেবু হালিতে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। সরবরাহ কিছুটা বাড়লেও এখনও 5 লিটারের সয়াবিন পাচ্ছেন না ক্রেতারা। এছাড়া রমজানে অতি চাহিদার পণ্য বেগুন, কাঁচামরিচ সহ কিছু ফলের দামও বাড়তি। আর চাল কেজিতে বেড়েছে 1 থেকে 2 টাকা। তবে ছোলা, ডাল সহ বেশিরভাগ সবজি সহনীয় দামে বিক্রি হচ্ছে। তহিদুর রহমানের রিপোর্ট। রাত পোহালেই পবিত্র রমজান শুরু। প্রথম সেহরি সামনে রেখে শেষ সময়ে কেনাকাটায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার একদিনের মাথায় বেড়ে গেছে কাঁচামরিচ, বেগুন, লেবু সহ রোজায় চাহিদা বাড়া পণ্যের দাম। লেবুর হালি বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা দরে, কাঁচামরিচের কেজি 60 থেকে 120 টাকায়। 2 দিন আগেও 50 টাকা কেজি হলেও শসা এখন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। বেগুনের কেজি 60 টাকা থেকে 120 টাকা। বাধ্য হয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে বলে জানান ক্রেতারা। শসা বেশি 100, নিচে 100, 120, আর লেবু এই দাম 100, 120। লেবু দরকার, তারপরে এই যে কাঁচামরিচ দরকার, অন্য কোনো অপশন নেই তো। বেশিরভাগ ফল আগের দামে বিক্রি হলেও দাম বেড়ে আপেলের কেজি বিক্রি হচ্ছে 400 টাকায়। প্রতিটি মাঝারি তরমুজের দাম 350 টাকা। 17.5 কেজি আপেলের দাম হচ্ছে 6700 টাকা। তাহলে কত বড় ওই আপেলটা আমরা কত বেচবো? 400 টাকার নিচে বেচা যাবে না। কেজিতে 1 টাকা বেড়ে ভালো মানের মিনিকেট চাল বিক্রি হচ্ছে 84 থেকে 85 টাকায়। 110 থেকে 140 টাকা মসুরের ডালের কেজি। বুটের ডাল 110 থেকে 130 টাকা আর সয়াবিনের লিটার বিক্রি হচ্ছে 135 টাকায়। তবে সয়াবিনের সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি। সয়াবিন তেল অ্যাভেলেবেল, একবারে একটা পাইলে একটা পাইতেছি না। 2 লিটার পাইতাছি, 1 লিটার পাইতাছি, 5 লিটার খুব কম। নিয়েছি, হালিম মিক্স নিয়েছি, বেসন নিয়েছি, তারপর চাল নিয়েছি, আরেকটা দোকান থেকে বাদাম নিচ্ছি। বহির্বিশ্বে যে মুসলিম কান্ট্রিগুলোতে যেখানে দাম কম, আমাদের দেশে তার বিপরীতটা দেখা যায়। তেলের দামটা একটু বেশি আমার কাছে যেটা মনে হচ্ছে, আর এমনি আর একটু কমাইলে ভালো হয়। 1 মাসের ব্যবধানে 3500 টাকা কেজির এলাচ বিক্রি হচ্ছে 6000 টাকায়। এলাচ, দারচিনি এগুলোর দামটা একটু ঊর্ধ্বগতি হয়েছে। আমার মনে হয় এই জায়গাটাতে একটু দেখা উচিত সরকার। এত বাড়ালে যারা বড় লোক ওরা এই মশলাটা কিনতে পারবে, আর যারা মধ্যবিত্ত, যারা গরিব, এদের পক্ষে মশলাটা কিনা সম্ভব না। মাঝারি রুই কাতলের কেজি 450 থেকে 500, ব্রয়লার মুরগি 210 এবং গরুর মাংসের কেজি 800 টাকায় বিক্রি হচ্ছে। তহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রমজান জুড়েই খাদ্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সয়াবিন সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু পণ্যের আমদানি বাড়িয়ে দাম কমিয়ে আনতে সরকার চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। বাজার নিয়ন্ত্রণে সবার সহযোগিতা জরুরি বলে জানানো হয় প্রেস উইংয়ের ব্রিফিংয়ে। আদিত্য মামুনের রিপোর্ট। ফরেন সার্ভিস একাডেমিতে চলমান দ্রব্যমূল্য নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এই সংবাদ সম্মেলন। মাহে রমজানের গেলবারের চেয়ে এবছর প্রায় সব রকমের খাদ্যপণ্যের দাম কম আছে উল্লেখ করে দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার কাজ করছে বলে জানানো হয়। বিশেষ করে ফুড এবং অন্যান্য পণ্যের দাম কিভাবে সহনীয় পর্যায়ে আনা যায় সে লক্ষ্যে ইন্টেন্সিভলি কাজ করা হয়েছে। আজকে আমাদের কাছে যে ডেটা আছে যে জিনিসপত্রের দামের, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে। একই সাথে দাম কমাতে আমদানি বাড়ানো হচ্ছে সয়াবিন তেলেরও। কিছু কিছু পণ্যের আরও যাতে সরবরাহ বাড়ানো যায়, বিশেষ করে এডিবল অয়েলের ক্ষেত্রে আমরা প্রতিদিন মনিটর করছি কত
টন এডিবল অয়েল বিদেশের থেকে আসছে। সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী রোডম্যাপ নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আরও কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরও 3 মাস এটা দেরি হতে পারে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী সহ দেশ জুড়েই এখন ডাকাত আতঙ্ক। পুলিশ ও প্রশাসনের তৎপরতার মধ্যেই চলছে ডাকাতি, ছিনতাইয়ের এসব ঘটনা। শুক্রবার রাতে শরীয়তপুরে গণপিটুনিতে 2 ডাকাত মারা যায়। এছাড়া পাবনার সাথিয়ায় মধ্যরাতে রাস্তায় গাছ ফেলে অন্তত 40টি গাড়ি দিয়ে ডাকাতি হয়। এদিকে গাজীপুরের ভাওয়ালগড়ে এক অটো চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাতে শরীয়তপুর সদর উপজেলার দাঁতপুর গ্রামে একদল ডাকাত এলাকায় প্রবেশ করে স্পিডবোটে করে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে প্রতিহত করার চেষ্টা করলে ডাকাতরা এলোপাথারি গুলি ছোড়ে। এতে 3 জন গুলিবিদ্ধ হন। পরে গ্রামবাসীর ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়। আহত ডাকাতদের মধ্যে হাসপাতালে আরও একজন মারা যায়। তখন আমাদের জাহাজের সাজ মাইরে আমরা ধরে রাখছি, আরো কিনার দিয়ে লোকজন আসছে, তখন ওরা সিটেগুলি যেগুলো আমাদের এই যে জাহাজের স্টাফের গায়ে সুগানের গায়ে লাগছে। ফজরের নামাজ পড়িয়া বাইরেছি, রাস্তা দিয়ে হাঁটতেছি, এই সময় শুনলাম যে এখানে ডাকাত ধরা পড়ছে, ডাকাত আসছে হাসপাতালে চিকিৎসার জন্য। ঘটনার পর তৎপরতা বাড়িয়েছে পুলিশ। অভিযানে অস্ত্র উদ্ধার ও এক ডাকাতকে গ্রেফতারের কথা জানিয়েছেন শরীয়তপুর পুলিশ সুপার। ওই রাতে তাৎক্ষণিকভাবে একটি কাটা রাইফেল উদ্ধার করি এবং আজ সকালে আরেকজন ডাকাতকে আমরা ঘটনাস্থল থেকে আমরা আটক করি এবং আরও একটি অস্ত্র জব্দ করি। এদিকে পাবনার সাথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে অন্তত 40টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের 40 থেকে 50 জন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে পরিবহন শ্রমিক ও যাত্রীদের জিম্মি করে মোবাইল, নগদ টাকা ও নানা মূল্যবান জিনিস লুট করে। প্রায় ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায় ডাকাতরা। ডাকাতির ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে যায় পুলিশ। সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন। আশুলিয়ার জিরাবো এলাকায় বন্ধ থাকা ম্যাকপাই সোয়েটার কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। গেল রাতভর ডাকাতরা ওই কারখানার কয়েক কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়। পুলিশ বলছে, জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে। এদিকে গাজীপুরের ভাওয়ালগড়ে এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ভাওয়ালগড়ের সিংড়াতলি এলাকায় গজারির বনের ভেতর থেকে ইয়াসিন রানা নামে ওই চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কির বৈঠক প্রসঙ্গ। ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির বৈঠক বাকবিতণ্ডার মধ্যে দিয়ে শেষ হয় প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। ঘটনার নিন্দা জানিয়ে কানাডা, অস্ট্রেলিয়া, স্পেন, ডেনমার্ক, ইতালি, জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউক্রেনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। এদিকে জেলেনস্কির সঙ্গে ট্রাম্প সংযত আচরণ করেছে বলে মন্তব্য করেছে রাশিয়া। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির বৈঠক শুরু হয় চিরপরিচিত সৌহার্দ্যপূর্ণ আচরণেই। প্রথা অনুযায়ী 2 প্রেসিডেন্ট হাত মেলানোর মধ্য দিয়ে বৈঠক শুরু করলো। এক পর্যায়ে দুজনের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। খনিজ সম্পদ চুক্তি ছাড়াই শেষ হয় বৈঠক। ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার পরই এক্স পোস্টে জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইউক্রেনকে সমর্থন করা ও দেখে রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কংগ্রেস এবং জনগণের প্রতি ধন্যবাদ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক্স পোস্টে বলেন, রাশিয়া অবৈধ এবং অন্যায়ভাবে ইউক্রেনে হামলা চালাচ্ছে। শান্তি প্রতিষ্ঠায় কানাডা সবসময় ইউক্রেনের সঙ্গে রয়েছে। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন তারা ইউক্রেনের পাশেই থাকবেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র জানান, ইউক্রেনের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাজ্য সবসময় পাশে দাঁড়িয়েছে। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কটল্যান্ড বলেন, ন্যায়সঙ্গত শান্তির পথ খুঁজতে ইউক্রেনের সঙ্গে যুক্ত হয়েছে জার্মানি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, রাশিয়ার হামলায় ইউক্রেন ব্যাপক ক্ষতিগ্রস্ত। তবে আমেরিকা, ইউরোপ, কানাডা এবং জাপান সহ যারা ইউক্রেনকে সহযোগিতা করেছে তাদের সম্মান করতে হবে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, পশ্চিমারা বিভাজনের মধ্য দিয়ে ইউরোপের সভ্যতার পতন দেখতে চায়। এই বিভাজন কারো জন্যই মঙ্গলজনক নয়। আর পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, প্রিয় জেলেনস্কি, আপনারা একা নন। এছাড়া ইউক্রেনের পাশে থাকার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ট্রাম্পের আচরণ নিয়ে তীব্র সমালোচনা করলেও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৈঠকে জেলেনস্কিকে যথেষ্ট সম্মান দিয়েছে ট্রাম্প। জেলেনস্কিকে মারধর না করে সংযম দেখিয়েছেন তিনি। রাশিয়া ইউক্রেন সংকটের এমন অবস্থায় ইউক্রেনের নিরাপত্তার জন্য ইউরোপ যুক্তরাষ্ট্রের বিকল্প হতে পারে কিনা সেটাই এখন প্রশ্ন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ন্যাটোর সাথে ইউক্রেনকে সম্পৃক্ত না করায় অদূর ভবিষ্যতে ভুগতে হবে যুক্তরাষ্ট্রকে, এমনটাই মনে করছেন কূটনীতিকরা। তারা বলছেন, বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবনতি হলে নতুন পরাশক্তির নেতৃত্ব দেবে চীন। এদিকে রাশিয়ার সাথে জোট করতে চাইলেও ট্রাম্পের জন্য তা সম্ভব হবে না বলে মনে করছেন কূটনীতিকরা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। 4 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মরিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্য, কিয়েভের হাতে থাকা মূল্যবান ধাতুর খনিগুলোকে কবজা, নাকি রাশিয়ার সঙ্গে মিলে আরও বড় কোনো খেলা খেলছেন ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়ার পর জল্পনা এখন তুঙ্গে। প্রশ্ন, কোথায় গিয়ে দাঁড়াবে সম্পর্কের সমীকরণ? যুক্তরাষ্ট্রের উপরে আস্থা রাখতে পারবে কিনা একটা নতুন মিত্র, এই ব্যাপারে আমার সন্দেহ আছে। এমনকি ইউরোপিয়ানরাও পারছেন। চীন ইতিমধ্যে দেখবেন যে আস্তে আস্তে পরাশক্তির একটা নেতৃত্ব দেখতে পারবে। হয়তোবা তখন ইউরোপিয়ানরা মনে করবে যে চীন যেটা করবে সেটা টিকবে, আমেরিকা যেটা করবে সেটা টিকবে না। রাশিয়ার সাথে ট্রাম্পের সম্পর্ক শুরু থেকেই ছিল সন্দেহজনক। তবে রাশিয়া কখনোই স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের বন্ধু হয়ে উঠবে না। আমার মনে হয় যে আমেরিকা এখন পর্যন্ত, আমার মনে হয় স্থায়ীভাবে, যতদিন ট্রাম্প আছে একরকম হবে, কিন্তু স্থায়ীভাবে তারা রাশিয়ার বন্ধু হয়ে যাবে এটা আমি আশা করি না। ইউক্রেনের পক্ষে যুদ্ধ চালানো সম্ভব হবে না, তাই বৈশ্বিক অর্থনীতির উপরে তেমন কোনো প্রভাব পড়বে না বলেও মনে করছেন এই কূটনীতিক। যদি থেমে যায় তাহলে বৈশ্বিক অর্থনীতির উপরে ভালো প্রভাব পড়বে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। মার্চেই হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন, এপ্রিলে শুরু বিচার কাজ। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুষ্কৃতিকারীদের দ্বারা সংগঠিত বোমা হামলায় একজন নিহত হয়েছেন উল্লেখ করে বিএনপি মহাসচিবের বিবৃতিটি ভুল তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে। দলটির সহ দফতর সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এমন অনাকাঙ্ক্ষিত ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। এ মাসের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সিলেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এক কর্মশালায় তিনি বলেন, প্রতিবেদন দাখিলের 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে বিচার কাজ শুরু হবে। এ সময় চিফ প্রসিকিউটর আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে যা আওয়ামী লীগ সরকার স্বাক্ষর করেছিল। সেই চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে বলে আশা করেন তিনি। এছাড়া ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান তাজুল ইসলাম। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি। এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্তের রিপোর্ট আমরা পেয়ে যাই, তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। দুপুর 1:30টার দিকে রাজধানীর রায়ের বাজারে কবরস্থানে বেওয়ারিশ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারত করেন সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নেতাকর্মীরা। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম। বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে যাত্রা শুরু করেন কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির নেতাকর্মীরা। এরপর রায়ের বাজার কবরস্থানে পৌঁছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা জানানোর পর তারা বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের জিম্মি করে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। এই অবস্থা থেকে মুক্তি দিয়ে শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করবেন তারা। ক্যাম্পাস থেকে ক্যাম্পাস পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে নতুন বন্দোবস্ত, নতুন ব্যবস্থা হাজির করার। আপনারা জানেন যে নতুন ছাত্র সংগঠন তারা তৈরি হয়েছেন, আবির্ভূত হয়েছেন, সেটা দায় এবং দরদের জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে তারা তাদের দ্বিতীয় দায়িত্ব পূরণ করতে চায়। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নবগঠিত ছাত্র সংগঠনের পরিচয় পর্ব এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা হয়। জুলাই যাতে কোনো একটা দলে এককেন্দ্রীভূত না হয়, আমরা সেই ব্যাপারে সবার সদয় দৃষ্টি কামনা করতেছি। বাংলাদেশে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা, সেই লড়াইয়ে এই ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। লেজুর ভিত্তিক রাজনীতি দূর করে ক্যাম্পাসগুলোতে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করে ছাত্র সংগঠনগুলো। নির্ভর যে রাজনীতি, সেটা আমরা চাইনি। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে সৈয়দ জামিল আহমেদের পদত্যাগের বিষয় নিয়ে সংস্কৃতি উপদেষ্টা ফেসবুক পোস্টে বলেছেন, ভালো শিল্পী হওয়া আর আমলাতন্ত্রকে কনফিডেন্সে নিয়ে প্রতিষ্ঠান চালানো দুরকম আর্ট। নিজেকে সৈয়দ জামিল আহমেদের কাজের গুণমুগ্ধ উল্লেখ করে উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ফেসবুক পোস্টে লেখেন, দ্বিতীয় কাজটা করবার জন্য লাগে ধৈর্য এবং ম্যানেজেরিয়াল ক্যাপাসিটি। কলিগদের বুলিং না করে ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অনেক কাজ আদায় করে নেওয়া যায়। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে গেলে যে কম্পোজার লাগে, সেটার সঙ্গে কোনো একটা থিয়েটার দলের নির্দেশনা দেওয়ার টেম্পারমেন্ট এক নয়। সবশেষে মোস্তফা সরওয়ার ফারুকী সৈয়দ জামিল আহমেদের মঙ্গল কামনাও করেন। অপরাধ বেড়ে যাওয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রমজানে নগরবাসীর অধিকতর নিরাপত্তা নিশ্চিতে সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়েছে ডিবি। মাহতাব মিনহাজের রিপোর্ট। সম্প্রতি দেশ জুড়ে অপরাধীদের দৌরাত্ম্য চোখে পড়ার মতো, বাদ যায়নি রাজধানীও। এমন পরিস্থিতিতে পবিত্র রমজান ঘিরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাতে সংবাদ সম্মেলনে অল আউট অ্যাকশনের ঘোষণা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি, তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি। সে সময় জানানো হয়, নগরীর আইনশৃঙ্খলা স্থিতিশীল করতে শুরু হবে বিশেষ গোয়েন্দা অভিযান। আজ থেকে আমরা ডিবির চলমান কার্যক্রমের পাশাপাশি রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন টার্মিনালে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানানো হয়। অধিকাংশ অপরাধী কিশোর গ্যাং জড়িত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের গোয়েন্দা প্রতিবেদন বলছে, চুরি, ছিনতাই, ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। এদের অনেকেই কিশোর গ্যাং, বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। আবার কিছু ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিচ্ছে। অভিযানের অংশ হিসেবে গোয়েন্দারা সাধারণ মানুষের সাথে মিশে যাবে, তবে ডিবি পরিচয়ে প্রতারণা করলে ব্যবস্থার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। এই ধরনের কার্যক্রম কেউ করলে আমাদেরকে অবহিত করবেন। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। বিক্ষোভে অচল গ্রিস, সরকারের পদত্যাগ দাবি বিরোধীদের। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবার বাণিজ্য সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য 36 লাখ টাকা বৃত্তির চেক দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম সাদিকুল ইসলাম। শুক্রবার বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের হাতে চেক হস্তান্তর করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ও অসচ্ছল 100 শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুস সাদাত এবং অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আব্দুল বারী ড্যানি উপস্থিত ছিলেন। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আসামিকে থানায় হাতে তুলে খাইয়ে দেওয়ার ভিডিও ভাইরাল, চকরিয়ার ওসিকে প্রত্যাহারের নির্দেশ।
বাংলাদেশের মানুষই হবে নাগরিক পার্টির কেন্দ্রবিন্দু, বাস রিকুইজিশনের ঘটনায় টিআইবির উদ্বেগ। চলতি মাসেই নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি, গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করতে ষড়যন্ত্রের অভিযোগ। কাল থেকে শুরু পবিত্র রমজান, নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, লেবুর হালি 120 টাকা। দেশের বিভিন্ন স্থানে ডাকাতি, নিহত 2, ঢাকায় অল আউট অ্যাকশনে পুলিশ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।